মিথির কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ মুখ কিছুটা ভেজা লাগছে ঘামের দরুন। শ্বাস নিতে গিয়ে কম্পন অনুভূত হলো যেন। মিথি বার কয়েক শ্বাস ফেলে চোখ বুজে সহ্য করার চেষ্টা চালাবার পরও যখন মনে হলো ব্যথাটা আরো তীব্র হচ্ছে ক্রমশ, পেটের নিচ থেকে কোমর এবং কোমরের পেছনে ছড়িয়ে পড়েছে যন্ত্রণাময় হয়ে, ও হাঁটু মুড়িয়ে বসে শ্বাস নিয়ন্ত্রণের চেষ্টা করলো। ব্যথা তীব্র হতেই ওর মনে হলো ও কি সহ্য করতে পারবে। মনের ভেতরে এই প্রশ্ন বারবার ঘুরছে। মিথি অনেকটা সময় নিশ্চুপ থেকে এই ব্যথাটা সহ্য করার চেষ্টা চালালো। ঘন্টা এক পর ওর মনে হলো যখন ও ব্যথাটা সহ্য করতে পারছে না, তখন হিয়াকে ডাকলো ফিসফিস করে। ঘড়িতে তখন রাত 4টা কি 4টার একটু পরের সময়। হিয়া তখন ঘুমে। ফিসফিস করে ডাকতে যখন হিয়ার নড়চড় দেখলো না, তখন মিথির চোখ জোড়া হুট করেই টলমল করলো কেন জানি না। হিয়াকে হাত দিয়ে ঠেলে ডাকলো ও। ঘুমে মশগুল হিয়া তখন ঘুম ঘুম চোখে তাকায়। আবছায় মৃদু আলোতে মিথিকে দেখে তাকানোর চেষ্টা করলো। ঘুম ঘুম গলায় বলল, কি রে, কি হয়েছে? এইটুকু ঘুম ঘুম গলায় বলার পর ও স্পষ্টভাবে তাকানোর চেষ্টা করলো। মিথিকে কেমন অস্বাভাবিক ভাবে পেটে হাত রেখে বসে থাকতে দেখে হিয়া ভুরু কুচকায়। কিয়ৎক্ষণ পর মস্তিষ্ক স্পষ্ট জানান দিতেই ও হকচকিয়ে বসে গেল। মিথিকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি সমস্যা হচ্ছে মিথি? পেটে ব্যথা হচ্ছে তোর? যন্ত্রণা হচ্ছে? মিথির যেন বান্ধবীর আহ্লাদ দেখে কান্নাগুলো গলায় আরো ভীষণ ভাবে আটকে রইল। অস্পষ্ট স্বরে বলল, ব্যথা হচ্ছে হিয়া। হিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে শুনল। আকস্মিক এত রাতে কি করা যায় এটা মাথায়ও আসলো না যেন। হিয়া ছোট্ট শ্বাস টানে। মিথির ব্যথার তীব্রতা এবং গলার স্বর শুনে আশ্বাস দেয়। কাঁধে হাত রেখে বলে, বেশি? সেদিনের মতো হলে তো কমে যাবে হয়তো মিথি, কিচ্ছু হবে না। মিথি প্রিয় বান্ধবীর দিকে চাইলো, বলল, হুম, সেদিনের মতো ব্যথা নয় হিয়া, এটা কেবল বাড়ছে মনে হচ্ছে। তোকে একটু কষ্ট দিচ্ছি হিয়া। নিচে দারোয়ান চাচাকে বলে একটা অটো অথবা কিছু ম্যানেজ করা যেত। আর আমি প্রায় 1.5-2 ঘন্টা বসে থেকে সহ্য করার চেষ্টা করছি হিয়া, কিন্তু। হিয়া বুঝলো যেন। দ্রুত উঠে আলো জ্বালালো। মিথি তখন এক হাতে বিছানার চাদর খামছে আছে, অপর হাত পেটে। হিয়া দ্রুতই ফিজা এবং রিধিকেও ডাকলো। দুজনকে বিষয়টা বলে রিধিকে সাথে করে নিচে গেল খুব দ্রুতই। সাথে দীপ্রকেও কল করলো বহুবার। অথচ এই দরকারের সময়টাতে দীপ্র কল তুলছে না। হিয়ার বিরক্ত লাগে। এই মুহূর্তে রাগ সব গিয়ে জমা হয় যেন তীব্রর ওপরেই। হিয়া আর রিধি মোটামুটি দারোয়ান চাচাকে মিনিট 10 সময় নিয়ে সবটা বোঝায়। সবটা বলে কয়ে বোঝানোর পর দেখা গেল রাস্তা শুনশান। অন্য সময় শহর ব্যস্ত, সব ব্যস্ত হলেও খালি গাড়ি খুব একটা দেখাই মিলল না যেন। অবশেষে দারোয়ান চাচার এক পরিচিত অটোওয়ালাকেই কল করে বলা হলো এত রাতে আসতে। হিয়া আর রিধি আবারও তাড়াহুড়ো করে গেল ওপরে। দীপ্র ততক্ষণে কল ব্যাক করেছে। সর্বপ্রথম রাগ টাগ ছুড়ে বলেছে, শুধু প্রয়োজন আছে এতটুকু যাতে আসে। আর অপরদিকে ফিজাও কল করেছিল আইমানকে, অথচ আইমান নাকি বাসায় নেই, চট্টগ্রামে গিয়েছে বন্ধুদের সাথে ঘুরতে। ঠিক এই মুহূর্তটাই এসে মিথির মনে হলো আসলে একজন পুরুষ সদস্যের খুব প্রয়োজন যেন। যদি তার ভাই থাকতো, যদি তার ভাই তাকে অনেক ভালোবাসতো, অনেক স্নেহ করত, আগলে রাখতো, তাহলে কি মিথির এইভাবে সংকোচ বোধ করা লাগতো এই সময়ে? তাই নিজের ভাই ভাবিত, সবটাই দেখতো, সবটা মানিয়ে নিত। মিথির কান্না পায় যেন। নিজের জন্য চিন্তিত হয়ে এতগুলো মুখ দেখে ও নিশ্চুপ। মিথির মনে হলো সময়ের সাথে সাথে ব্যাপারটা ঢেউয়ের মতো আসে, কিছুক্ষণ স্থির থাকে, এরপর
শক্তিশালী হয়ে যায় আরো। সে ফ্লোরে হেলান দিয়ে বসে, চোখটা বন্ধ করে। অতঃপর কিয়ৎক্ষণ পর শোনা গেল অটো এসেছে। হিয়া অনেক দ্রুতই এসে শুধালো, মিথি, মিথি, অটো চলে এসেছে, যেতে হবে দোস্ত। পারবি তো? বেশি কষ্ট হবে? মিথি নিজের ব্যথা সম্পূর্ণ সহ্য করার চেষ্টা চালাচ্ছিল এবং স্ট্রংলি উত্তর দিল, পারবো, পারবো হিয়া, কিন্তু এত রাতে তুই আমার সাথে যেতে পারবি? যাওয়াটা একটু অনিরাপদ না? আর দারোয়ান চাচাকে বলে না হয় নিয়ে যাব। দারোয়ান চাচা তোর শারীরিক কন্ডিশনের খোঁজ খবর রাখবে, বড়জোর নিরাপত্তা দিতে পারবে মিথি। দীপ্রকেও বলেছি আসতে, যদি আসতে আসতে দেরি করে ফেলে তাহলে না হয় দারোয়ান চাচাকেই বলবো। মিথি মাথা নাড়ল, ক্লান্তি ভঙ্গিতে উঠে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করলো। অতঃপর দুটো তোয়ালে এবং নিচের জমানো কিছু টাকা ওইসব বের করে হিয়াকে দিল। ছোট স্বরে বলল, তোয়ালেগুলো রাখ, কাঁথা তো বানানো হয়নি ওর জন্য, এগুলো দিয়ে কোলে নেওয়া যাবে। হিয়া তাকায়, মিথি মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। অতঃপর হিয়ার সাথে সাথে এক পা দু পা করে পা বাড়ালো মিথি। ব্যথাটা ওর সহ্য হচ্ছে না, এই মনে হচ্ছে একটু করে কমে এলো, আবার এই মনে হচ্ছে আগের চেয়েও 10 গুণ শক্তি নিয়ে ব্যথাটা আঘাত হানছে। ব্যথাটা এমনই মা হওয়ার সুখ, যেন মা হওয়ার ব্যথা। আর একটু একটু কমে এলো, আবার এই মনে হচ্ছে আগের চেয়ে এত 10 গুণ মা হওয়ার ব্যথা। মিথি প্রথমবারের মা হওয়ার যন্ত্রণা। মিথির কান্না এলো, চোখ ভিজে এলো, চোয়াল হয় শক্ত হয়ে। দাঁতে দাঁত চেপে ও সহ্য করে গেল। একটা মিষ্টি ব্যথা, একসাথে যন্ত্রণা এবং অপেক্ষার অবসানের সুখ। মিষ্টি এক সুখ। মিথির ভাবতেই আনন্দ আনন্দ লাগছে যে কিছুটা সময় পর তার কোলে তার এতদিনের অপেক্ষার ফল, তার ছোট্ট প্রাণ, তারই মিষ্টি বাচ্চাটা থাকবে। মিথিকে দারোয়ান চাচার পরামর্শে এখানকার সরকারি হাসপাতালে আনা হলো। সাথে দারোয়ান চাচাকেও আনা হয়েছে কিছুটা সাহায্য হবে বলে। এছাড়া দীপ্র আর হিয়া এসেছে, কিন্তু আসার পরের 1 ঘন্টা সময় কেটে গেলেও ডক্টরের দেখা মিলল না। মিথি যন্ত্রণায় কাতর যেন। হিয়ার জামাটা খামছে ধরেছে। দীর্ঘ যন্ত্রণায় শরীরটাকে ক্লান্ত করে তুলেছে। পেটে কোমরের ব্যথা, ঘাম আর কান্নার মিলে সব মিলিয়ে যেন একটা দীর্ঘ যুদ্ধ। ভেতরের চাপ এত বেশি যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু সে জানে আর একটু ধৈর্য ধরলেই তার প্রাণটা তার কোলে আসবে। দীপ্র বার কয়েক ছোটাছুটি করে খোঁজ নিয়েছে। ডক্টরকে বলা সত্ত্বেও আসতে না দেখে হিয়ার উপরে বিরক্ত হলো। বিড়বিড় করে রাগ দেখিয়ে বলল, তোকে কে বলেছে সরকারি হাসপাতালে আনতে? এখন যদি এইসবের জন্য বাচ্চাটার কোনো কিছু হয়ে যায় কি করবি? হিয়া দীপ্রর দিকে তাকালো কেমন করে। আসলে কি এখানে আনা ভুল হয়েছে? যদি ডক্টর সত্যিই না আসে তখন? ভয়ে ভয়ে ও মিথির দিকে চাইল। মেয়েটার অবস্থা যাচ্ছে তাই বেহাল। ও মিথির মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, এই তো মিথি, আর অল্প, ডক্টর চলে আসবে। আর একটু ব্যথাটা সহ্য কর লক্ষ্মী, আমি একটু দেখে আসি। তুই একটু বস। দীপ্রকে রেখে হিয়া একটু বলেই পা বাড়ালো। দারোয়ান চাচাকে ডেকে এনে এটা সেটা বলে উনি সই গেলেন ফের। আর জানানো হলো রোগীর কষ্ট হচ্ছে। অতঃপর তারও মিনিট 10 পর ডক্টর এলেন। শেষ দিকের ব্যথাটা যেন সবচেয়ে তীব্র। শরীর যেন আর সহ্য করছে না, শুধু ভেতরের ব্যথাটাই তীব্র বোধ হলো। মিথি দাঁতে দাঁত চেপে শক্ত হাতে হিয়ার হাত ধরে শ্বাস নিয়ন্ত্রণ করছিল। এই সময়ে এসে ওর মনে হলো ব্যথা আর কখনো শেষ হবে না, অথচ তার কিয়ৎক্ষণ পরই সমস্ত ব্যথা যন্ত্রণার অবসান ঘটিয়ে মিথির স্বরের কান্নার সঙ্গে একটা আদুরে বাচ্চার জন্ম হলো। নরম, ক্ষুদ্র, ছোট্ট একটা প্রাণ। মিথির চোখে জল তখনও। যখনই মৃদু আওয়াজে কান্নাটা তার কানে পৌঁছালো তখনই ওর মনে হলো
ওর কান্নারা আজ বেসামাল। ওর কাঁদতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে, পৃথিবীকে জানান দিতে ইচ্ছে হচ্ছে যে ওর ছোট্ট প্রাণটা এসেছে, ওকে মা বলে ডাকার জন্য তার প্রাণটার আগমন হয়েছে। মিথি চোখে জল নিয়েই হাসে, হৃদয় ভরে ওঠে আনন্দে। যন্ত্রণা, ক্লান্তি সব মিলিয়ে এক মিশ্রিত সুখের রূপান্তরিত হলো। মিথির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, তার নর্মাল ডেলিভারি হয়েছে, যার দরুন ভোর ভোর হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে। অথচ একটা নবজাতক বাচ্চা যে কিভাবে সেবা করা হয়, কিভাবেই বা নবজাতক শিশুর মায়ের সেবা করা হয়, এই বিষয়ে হিয়া, মিথি সকলেই নতুন, প্রথম অভিজ্ঞতা বলে কথা। তাই নিজের বাসাতেই নিয়ে যাওয়াই সেভ মনে হলো যেন। হিয়া তাই এই ভোর রাতেই তার আম্মুকে কল দিল। ওপাশ থেকে আম্মি তৎক্ষণাৎই জানান দিল রুড স্বরে, আমি তোমাকে পড়তে পাঠিয়েছিলাম হিয়া, মিথির সেবা করতে পাঠিয়েছি। ওকে নিয়ে তুমি এতটা পড়ে আছো কেন? ওর জন্য রাত বিরাতে বাইরে যাচ্ছ, এইসব কি? হ্যাঁ? হিয়া মিনমিন করলো। দ্রুত মিথির দিকে চাইলো, ও শুনছে না তো, বিড়বিড় করে বলল, হসপিটালেই তো এলাম, ওর এতটা কষ্ট হচ্ছিল, তুমি বলতে চাইছো আসবো না আমি? ওর নামে গ্রামে এমনিতে কত কথা হয় জানো? ওর ভাই ভাবি তো ভাবে তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে চলে গেছো, ওর জন্য তুমি কেন দোষী হবে? এখন যদি ওকে বাসায় নিয়ে আনো, তাহলে গ্রামে কথা হবে, লোকজন বলবে যে ওর বাড়িতে না গিয়ে ও এখানে কেন এসেছে। হিয়া ছোট্ট শ্বাস ফেলে, মৃদু স্বরে বলে, সেসব পরে দেখা যাবে, আপাতত আমরা বাসায় আসছি, অল্প কয়েকদিন থাকবো আম্মু, কোনো বাড়তি প্রতিক্রিয়া দেখাবে না প্লিজ ওর সামনে, যা বলার আমাকে বলিও। হিয়া এক পাশে কথা বলছে, মিথি অবশ্য অত মনোযোগ দিল না, ওর মনোযোগ তখনই সদ্য জন্মানো আদুরে মুখটার দিকে। এতটা আদর, এতটা ছোট লাগছিল। দীর্ঘ যন্ত্রণা লড়াইয়ের পর মিথির গলা শুকিয়ে এসেছে, শরীর কাঁপছে তখনও, অথচ ওর হৃদয়ে তৃপ্তি, মন প্রাণ জুড়ে নতুন একটা প্রাপ্তির আনন্দ, সুখ। মিথি কাঁপা কাঁপা হাত বাড়ায়, তার ফুটফুটে প্রাণটার দিকে চেয়ে সে আর কান্না আটকাতে পারল না, বিড়বিড় করলো, আমি তোমার অপেক্ষায় ছিলাম প্রাণ, তোমার আম্মুর জন্য। তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ সুখ। তুমি দেখো, যে মানুষটা তোমায় অস্বীকার করেছিল, বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতিকে এভাবে অপমান করেছিল, আমি তার ছায়াও তোমার উপরে পড়তে দিব না আম্মু। তুমি আমার, শুধুই আমার, আমার সুখ, আমার প্রাণ, আমার বিষাদ, সবই তুমি আম্মু। অতঃপর আদুরে বাচ্চাটার নরম মিহি হাত ছুঁয়ে মিহি কেঁদে ফেলল। মিষ্টি কান্না। মিথির এখনো রাত 3টা থেকে 6টা, এই সময়টা যেন দীর্ঘ 2 দিন মনে হলো। অনেকটা সময়, অনেকটা যেন ফুরিয়ে আসছিলই না। আইমানরা প্রায় 7-8 জন বন্ধু বান্ধব ঘুরতে এসেছে। রাতে ফিজা কল করলেও আইমান অতটা গুরুত্ব নিয়ে ঘুমের মধ্যে না শুনলেও প্রায় সকাল 6টার দিকে খবর পেয়েছিল ফিজার থেকে যে মিথির একটা ছোট্ট মেয়ে হয়েছে। ফিজা তো বলতে বলতেই বেশ ছটফট করছিল খুশিতে। আইমান হাসে, ফিজার সাথে স্বপ্ন বোনার এক ধাপে সেও এমন একটা বাচ্চার স্বপ্ন দেখে, পিচ্চি মিষ্টি একটা বাচ্চা। আইমান মনে মনে হাসে, পাশে বসে থাকলো হিমেলকে চাপ্পড় মেরে বলল, জানিস মিথির একটা ছোট্ট মেয়ে হয়েছে। হিমেল শিথিল চাহনিতে ঘাড় বাঁকালো, বলল, কবে? এই তো আজ সকালেই। হিমেল ফের ভুরু কুচকে বলল, আজ সকালেই? এটুকু বলেই মিথি আবারও জিজ্ঞেস করলো, মিথি কেমন আছে রে? আর বাচ্চা সুস্থ আছে দুজনে? আইমান বোকার মতো মাথা চুলকালো, বলল, ওটা তো জিজ্ঞেস করা হয়নি, শুধু ফিজা বলল যে ওর মেয়ে হয়েছে। হিমেল এবার মুখ চোখ টান টান করে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, গর্ধব। ফের বলল, ফিজাকে কল কর, কেমন আছে দুজনে খোঁজ নে। আর হ্যাঁ, আমরা আজকেই বাসায় ফিরবো। আইমান সঙ্গে সঙ্গে বলল, কেন, মিথির মেয়ে হয়েছে বলে?
তোকে কল দিতে বলছি না? আইমান কল দিল, খোঁজ নিল মা মেয়ে ভালো আছে, সাথে এইটুকুও জানলো ওরা বাড়ি যাচ্ছে। আর আইমান ফের কল রেখে বলল, হ্যাঁ ভালো আছে মা মেয়ে। আমায় রাতেও কল করেছিল ফিজা। ওরা একা একা সবটা কত কষ্ট করে ম্যানেজ করেছে ভাব। যাক, তবুও সব ভালো হলো। হিমেল সবটা শুনে কিছুটা সময় নীরব চেয়ে থাকলো। সত্যি তো, চারজনই মেয়ে একা একা এত কিছু ম্যানেজ করেছে। মিথির কতটুকু কষ্ট হলো, হয়তো অনেক সমস্যা পোহাতে হয়েছে। ইস, তাকে এই সময়টাতেই কেন ট্যুরে আসতে হলো? এই সময়টাতেই কেন? যদি মিথির পাশে থাকতে পারতো, সাহায্য করতে পারতো। হিমেল বিড়বিড় করলো, শুধু নিজের উপরে রাগ নিয়ে। আমাদের এই সময় কেন ঘুরতে আসার প্ল্যান করতে হলো? রাগ হচ্ছে নিজের উপর। অন্য সময় এলেও তো হতো। এটুকু বলেই ফের আইমানকে বলল, আজই বাসায় ফিরবো। আইমানের যেন যেতে ইচ্ছেই হলো না। বলল, গিয়েও কি করবি? মিথিরা তো বাড়িতে যাবে, তবুও ফিরবো। আইমান এবারে হাসলো উত্তরটা শুনে। হিমেল সেই হাসিটা লক্ষ্য করেই বলল, আর এই যে হাসছিস, এই হাসি যদি এখানকার কারোর মধ্যে ছড়ায় তো তোর কি খবর হবে তা বুঝতে হবে না নিশ্চয়ই। আদ্রর বাবা একটা বিজনেস ট্যুরে 2 দিনের বাহিরে ছিল, কিন্তু ফেরার পথেই বিপত্তি বাধলো। ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। পথচারীরা তাড়াহুড়ো করে নিয়ে এলো এখানকার সরকারি হসপিটালে। অতঃপর ওনার ফোনে কল আসা নাম্বার রিসিভ করে একজন পথচারী তার দুর্ঘটনার কথা জানালেন। অপর পাশে আদ্রর বাবার দুর্ঘটনার কথা শুনে চমকালো। ঠিক কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত বোধহয় বুঝল না। তবে বাবাকে কোথায় নেওয়া হয়েছে সেই হসপিটালের ঠিকানাটুকু নিয়েই এই সাত সকালে বের হলো ও। মিথির কোলে ছোট্ট ফুটফুটে একটা প্রাণ, একটা ছোট্ট হৃদয়। মিথি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। ফুলো ফুলো মুখ, গালগুলো নরম তুলতুলে তুলোর ন্যায়। মিথি তর্জনী আঙ্গুল দিয়ে গাল ছুঁয়ে দেয়, তারপর মুখটা ফ্যালফ্যাল করে দেখে। এতটুকু মুখ। মিথির চোখ ভিজে ওঠে, কান্নারা গলা বয়ে যেতে নিতেই ও শুধালো, তুমি জানো, তুমি আমার প্রাণ। তুমি, আমি, তুমি, আমরা। জীবনে কোনো প্রাপ্তিতে এত খুশি হয়নি আম্মু, এত এতটা আপ্লুতও হয়নি। আর আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি তুমি মা। মিথি প্রথমবার মা হয়েছে। প্রথমবারের মা হওয়ার অনুভূতিটা কেমন, একটা নতুন অনুভূতি, তেমনি অদ্ভুত আনন্দের, শান্তির, সুখের। মিথির জানা নেই সদ্য জন্মানো বাচ্চাকে কিভাবে সে আদর করবে, কিভাবে সেবা করবে। তার পাশে মা মাসি এমন কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও নেই যে তাকে শিখিয়ে দিবে একটা ছোট্ট বাচ্চাকে কিভাবে কি করবে। মিথি ছোট্ট একটা শ্বাস ফেলে তার মায়ের কথা ভেবে চাপা দুঃখ বুকে চেপে সে শুধালো, আম্মু, তুমি যাওয়ার পর আমার পথটা খুব সুগম ছিল না। খুব ভালোভাবে আমি জীবন কাটাইওনি তুমি যাওয়ার পর। তবুও দেখো বিধাতা কতটা ভালোবাসে আমায়, আমার জন্য আমার আরেকটা আম্মুকে পাঠিয়েছে আম্মু। আচ্ছা আম্মু, আজ যদি তুমি থাকতে, আজ যদি তুমি বেঁচে থাকতে, তাহলে নিশ্চয়ই নানু হওয়ার সুখে হাসতে আম্মু, ওকে কোলে তুলে নিতে, তাই না আম্মু? অথচ আজ দেখো আমি একা, খুব একা আম্মু। আমার আশেপাশে কেউ নেই, তুমিও নেই, আব্বুও নেই, ভাইয়াও নেই। আমার প্রাণটার জন্য শুধু আমিই আছি আম্মু। বিধাতা এদিক থেকে বোধহয় আমার সাথে নিষ্ঠুরতাই করলো বলো। কথাগুলো বিড়বিড় স্বরেই বলেই চোখ মুছল মিথি। তোয়ালেতে জড়ানো ছোট্ট মুখটার দিকে বার কয়েক তাকিয়ে বোধগম্য হলো যে তার ছোট্ট বাচ্চাটাকে এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি। মিথির সংকোচ হচ্ছিল এভাবে বাচ্চার জন্মানোর পর বান্ধবীর বাড়িতে গিয়ে ওঠা। বিষয়টা কেমন? হিয়াকে বলে কয়েও লাভ হলো না। ও যা বুঝেছে তাই করছে। মিথির মাঝে মাঝে মনে হয় হিয়া তার বোন, কিংবা বোন থেকেও বেশি। যেখানে মেয়েদের বন্ধুত্বের বেশিরভাগ ক্ষেত্রে হিংসা, চাপা শত্রুতা,
এইসব নিয়ে ভরপুর থাকে, সেখানে হিয়া তার জন্য নিঃস্বার্থভাবে সবটা ভেবেছে। মিথি বারবার বাসাতেই যেতে বলছিল, হিয়া শোনেনি, বাইরে গিয়েছে গাড়ি ভাড়া করতে। মিথি ততক্ষণে একজন নতুন অপরিপক্ক মায়ের মতো করে দুধ পান করাতে চায়। অতঃপর হিয়া আসে, বাচ্চাটাকে ভালো করে তোয়ালেতে জড়িয়ে কোলে তুলে বলে, আমরা আজ নানু বাড়িতে যাচ্ছি সোনা, তুমি নিশ্চয়ই নানুর বাড়িতে গিয়ে খুব খুশি হবে। মিথি হাসে অল্প। একটু পর পর দীপ্রই আসে। হিয়া ওর হাতে ছোট্ট প্রাণটাকে তুলে দিতে নিয়ে ভুরু কুচকিয়ে শুধালো, পারবি? দেখছিস, আবার আমার বাচ্চাটাকে ফেলে টেলে দিবি না তো? দীপ্র ভুরু কুচকে তাকায়, উত্তর করলো, তোর মতো গরু আমি যে ফেলে দিব? বাচ্চা সম্পর্কিত জ্ঞান আমার আছে খুবই। হ্যাঁ, সে কিভাবে কোলে নিতে হয় তাও জানবো। হিয়া মুখ ভেঙচি দিয়ে বলল, এসেছে সব জানতা দীপ্র দা গ্রেট ভণ্ড। দীপ্র ততক্ষণে ছোট ছোট চোখে তাকায়, বাচ্চাটাকে ভালো করে কোলে নেওয়ার চেষ্টা করে, অথচ ওর ভাব ভঙ্গিতেই স্পষ্ট যে ও এতটুকু ছোট্ট বাচ্চাটাকেও কিভাবে কোলে নিবে তা নিয়ে ভীষণ চিন্তিত। হিয়া হাসে, বলে, বলছিলাম না তোর কাজ না এসব? নির্ঘাত তোর হাত গলিয়ে আমার বাচ্চাটা পড়ে বেয়াক্কেলের মতো করে। তীব্র তবুও মানতে নারাজ, বলল, কে বেয়াক্কেল? অবশ্যই তুই। কোনো না কোনো মেয়ের জন্য, শুক্রাণার জন্য যুদ্ধ লাগিয়ে দিস, আবার অথচ একটা বাচ্চা কোলে নিতে পারিস না। সি সি সি। যা, গাড়িতে যা, আমি ওকে কোলে করব, আনছি। আর গাড়িতে গিয়ে চুপচাপ কোলে নিয়ে বসে থাকবি। দীপ্র আর কথা বাড়ালো না, গেল ওখান থেকে চুপচাপ। মিথি মিথি আর হিয়া বসতে গেলেই দীপ্রর সাথে পা বাড়ালো। অতঃপর ওখানেই গাড়িতে দীপ্র কোলে ভালো মতো করে দিয়ে এসে আবারও আসলো মিথির কাছে, বলল, তোর তো যেতে কষ্ট হবে রে মিথি, যেতে পারবি তো? একটু সহ্য করে নিতে হবে। আমি সহ্য করব, যেতে পারবো। মিথি মাথা নাড়ল। হিয়ার কথা শুনে ভরসাও পেল সে। কে বলেছে রক্তের সম্পর্কের মানুষই কেবল আপন হয়? এই যে হিয়া ও রক্তের সম্পর্কের কেউ নয়, তবু কতটা আপন। মিথি সত্যি সত্যি ভরসা পেল। আদ্রর মায়ের হাতে দুটো ছবি, একটাই এক হাস্যোজ্জ্বল রমণীর সাথে সমুদ্রের ধারে ঘুরতে থাকা এক পুরুষ, অপরটায় একটা রেস্টুরেন্টে দুজনের ছবি। আদ্রর মা চুপ থাকে, কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে সে দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর বিড়বিড় করে শুধালো, এই দীর্ঘ সংসার জীবনে আমার মধ্যে কি কমতি ছিল? কি কম ভালোবেসেছিলাম আমি? তোমাকে ভালোবেসেই তো পরিবার, বাবা মা সব ছেড়ে এসেছিলাম, সব। তবুও তবুও তুমি ঠকালে। এই এতকাল পরে এসে আমার বিশ্বাস ভাঙলে। এই যে তোমার অ্যাক্সিডেন্ট হলো, বিশ্বাস করো আমি একটু বিচলিত হচ্ছি না। আমার তোমার জন্য চিন্তা হচ্ছে না, কান্না পাচ্ছে না, বরং বরং আমি মনে প্রাণে চাই এই বিশ্বাসঘাতকতার জন্য তোমার মৃত্যু হোক, মৃত্যু হোক তোমার প্রিয়। আদ্র কিছুটা তাড়াহুড়ো নিয়েই হসপিটালে ঢুকতে যাচ্ছিল, অতঃপর ঠিক ঢোকার সময়ই মনে হলো ও ঠিক কিছু একটা দেখলো, পরিচিত কিছু। আদ্রর মস্তিষ্কে এই সংকেত পৌঁছাতেই আদ্র আবারও ঘুরে তাকালো, আবারও সেই পরিচিত দৃশ্যকে অবলোকন করে। আদ্র ভুরু কুঁচকে আসে সর্বপ্রথম, ও স্থির ভঙ্গিতে তাকালো এবারে। মিথি, ওটা মিথি না? ক্লান্ত অবসন্ন মুখটা মিথিরই তো। কোনো একটা মেয়ের সাহায্য নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আদ্রর এক মুহূর্তের জন্য বোধহয় মিথির ওপর রাগ হলো। ওর সাথে ভাব দেখাচ্ছিল এই মেয়ে, ওর সাথে যে ছেলেকে সমস্ত মেয়ে পাত্তা দেয়, তাকে দম দেখিয়েছে। আদ্র পা বাড়াতে নিল, পা বাড়িয়ে পেছনে থেকেই ডাক দিল, মিথি, এই মিথি।
মিথি প্রথমবার শুনতে পেল না, তবে দ্বিতীয়বার শুনে যখন ঘাড় বাঁকালো তখনই চোখে পড়ল আদ্রকে। ও কপাল কুচকায়। আদ্র, আদ্র এখানে কেন? ওর দিকেই বা কেন আসছে? কি জন্য? আদ্র কোনোভাবে জেনে যায়নি তো? কোনোভাবে কি আদ্র এখন তার বাচ্চার অংশটা চাইতে আসবে? এই জন্যই এইভাবে ছুটে আসছে। মিথির মনে মনে অজানা ভয় ঝেঁকে ধরলেও ওপরে দেখালো দৃঢ় শক্ত এক রূপ। আদ্র যখন সামনে এসে দাঁড়ালো ঠিক তখনই রুক্ষ স্বরে বলল, পথ ছাড়ুন। এভাবে পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আদ্র স্বভাবতই উগ্র মেজাজি, তার উপরে কেউ তার সাথে রুডলি ভাবে কথা বলে মাথা গরম হয়ে যায়। এখনো তাই হলো। মিথির প্রতি রাগটা আরো বাড়লো। মিথি পুনরায় বিরক্ত নিয়ে বলল, আমায় এভাবে পাবলিক প্লেসে ডাকছিলেন কেন? আদ্রর কপাল কুঁচকে আসে। হসপিটালে আসার উদ্দেশ্যে ভুলে দাঁতে দাঁত চেপে মিথিকে শোধালো, তুই কোথাকার কি হয়ে গিয়েছিস যে তোকে ডাকা যাবে না? দাম দেখাচ্ছিস তুই, তাও আমার সাথে, এই আদ্রর সাথে? তোর মতো মেয়েদের দাম দেখানো মানায় না। আদ্র মানুষটা যে এখনো আগের মতোই রুড আছে তা বুঝতে যেন মিথির এক মুহূর্ত সময় লাগে না। অবশ্য মানুষের বৈশিষ্ট্য, অভ্যাস, চরিত্র এইসব বদলানো কঠিন, খুব কঠিন। সেদিক থেকে আদ্রর আচরণ বদলে যাবে কিংবা আদ্র সুন্দর ব্যবহার করবে এই আশা রাখাটাও তো বৃথা। মিথি কিছুটা বিরক্ত হলো। পথ আগলে দাঁড়িয়ে থাকা আদ্রকে বিরক্ত নিয়েই বলল, পথ ছাড়ুন। পথে এসে দাঁড়িয়েছেন কেন? আদ্রর রাগটা আরেকটু বাড়লো, শুধালো, তোর মনে হচ্ছে না তুই একটু অতিরিক্ত সাহস দেখাচ্ছিস মিথি? আমি চাইলে তোকে এখনো জোর করে বাড়িতে নিয়ে যেতে পারি। তুই নিশ্চয় ভুলে যাস না আহ, আমি কতটা ভালো, তাই না? মিথি তাচ্ছিল্য করে হাসলো, আদ্রর দিকে চেয়ে উত্তর করলো, আপনি নিয়ে গেলেই যে আমি যাব তা ভাবলেন কি করে? আদ্র বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই জানালো, কারণ দিন শেষে বাঙালি মেয়েদের ভরসা তাদের স্বামী। ডিভোর্সি মেয়েদের এই সমাজে 2 পয়সারও দাম দেয় না। জানিস তো, কাজেই তোকে তো আমার কাছেই ফিরতে হবে মিথি। আমি তোকে ফিরাইনি কারণ ফেরাবো না, কারণ আমার তোর প্রতি কোনো টান নেই। তবে আমি জানি তুই ফিরবি এবং সেই দিন তোর কপালে অনেক দুঃখ থাকবে। হিয়া এতক্ষণ চুপচাপ দেখছিল, এবারে আর চুপ থাকলো না, কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কে ভাই আপনি? ওর সাথে এভাবে কথা বলার সাহস কি করে হলো? আদ্রর হিয়াকে চেনে না সে, জানে না, তবুও এবারে কথাই হিয়াকে টেনেও বলল, তো এসব দাম দেখানো কি এর থেকেই শিখেছিস তুই মিথি? এই মেয়ে কে? এই মেয়ে না, ওর নাম আছে। এটুকু বলেই ফের আবারও ছোট শ্বাস ফেলে বলল, আমি আপনার মুখও দেখতে চাই না আদ্র, সরুন, সামনে থেকে সরুন। আমার জন্য আজকের দিনটা খুবই আনন্দের, দয়া করে নষ্ট করবেন না। আদ্রর রাগ হয় এই মেয়ের তেজ দেখে। যে মেয়েটা একসময় ভিজে বিড়াল হয়ে থাকতো, যে মেয়েটা তাকে ভয় পেত, আজ তার চোখ ওর জন্য ভয় নেই। ওকে ভয় পাচ্ছে না, বরং ঘৃণা করছে, তাচ্ছিল্য দেখাচ্ছে। আদ্র ভেতরে ভেতরে রাগে ফুঁসে ওঠে, আঙ্গুল উঁচিয়ে বলো, আমাকে আব্বুর কাছে যেতে হবে, নয়তো তোকে বোঝাতাম যে আমায় অপমান করার শাস্তি কেমন হয়। তোর ভাগ্য ভালো যে তোকে এই জনসম্মুখে আমি এখনো থাপ্পড় মারিনি মিথি। এটুকু বলেই প্রায় তাড়াহুড়ো ভঙ্গিতে আবারও পা বাড়ালো। মিথি সেই দিকে একবার তাকিয়ে ছোট শ্বাস ফেলল। হিয়া ততক্ষণে বোকার মতো করে প্রকাশ করলো, কে এসে এই হম্বিতম্বি দেখালো তোর সাথে? এত অধিকার পাই কি করে? মিথি উত্তর করে না। হিয়া আবারও জিজ্ঞেস করলো, কি হলো বল, কে? মিথি কিছুটা সময় চুপ থাকলো, অতঃপর উত্তর করলো, আদ্র। হিয়া আদ্র নামটা শুনলো, অতঃপর রাগে কাঁপতে কাঁপতে বলল, ওই জানোয়ারটা, একবার বললি না কেন? আমি এই পিশাচটাকে জুতো দিয়ে মারতাম জানলে।
মিথি আর হিয়া দুজনেই গাড়িতে পৌঁছালো। দীপ্র বেশ সুন্দর করেই ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে বসে আছে, তবে মুখখানা তার নিরাশ, যেন তার বড় সড় ক্ষতি হয়েছে। হিয়া তা লক্ষ্য করেই শুধালো, কি হয়েছে? এমন ভোতা মুখ করে বসে আছিস কেন দীপ্র? দীপ্র মুখ তুলে চাইলো, বলল, কারণ তোদের এই পুচকো আমার কোল ভিজিয়ে দিয়েছে হিয়া। মনে হচ্ছে এই পুচকোও তোর মতোই বাদর হবে। মুখটা মিথির মতো হলেও স্বভাব চরিত্রে নির্ঘাত তোর মতো হবে। আদ্র হসপিটালে এসেছে মিনিট 15 হবে। তার বাবার খুব একটা ক্ষতি না হলেও মাথায় আঘাত পেয়েছে হালকা, কপাল কেটেছে। অন্যদিকে এখানে আসার পর তার বাবার সাথে দেখা মিলল তার বাবার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকেও। বয়সের দিক থেকে সে এখনো যুবতী। মেয়েটার হাতে অল্প চোট পেয়েছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি, বোধহয় চিকিৎসা হয়নি বলেই। কিন্তু তবুও আদ্রর বাবাকে বিচলিত দেখালো। আদ্রকে বলে কয়ে খুব শীঘ্রই সরকারি হাসপাতাল থেকে ভালো কোনো হাসপাতালে শিফট করাতে বললেন উনি। আদ্র বাবার এমন বিচলিত হওয়ার কারণ না বুঝে উঠলেও ব্যবস্থা করলো। ভাবলো একজন কর্মচারী বলেই এই চিন্তাটা করছেন উনি। এদিক সেদিক ছুটে শিফট করানোর ব্যবস্থা করে পুনরায় হসপিটালে প্রবেশ করতেই দেখা মিলল একটা ক্রন্দনরত দম্পতির। আদ্র ভুরু কুঁচকে তাকালো, বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। ভালো করে তাকাতেই দেখা গেল তারই বয়সী ছেলেটার কোলে সাদা তোয়ালে জড়ানো সদ্য জন্মানো একটা শিশু বোধ হয়। জড়ানো সদ্য জন্মানো শিশুটা চোখ বুজে রাখা। মেয়েটা বারবার জাপটে নিতে চাচ্ছে বাচ্চাটাকে, আর আহাজারি করে কান্নাকাটি করছে। দেখে মনে হচ্ছে সে জীবনের খুব প্রিয় কিছু হারিয়ে ফেলেছে, খুব প্রিয় কিছু। অন্যদিকে ছেলেটার নীরবে কাঁদলেও চোখ ভিজে উঠেছে। আদ্রর মনে হলো এই ছেলেটার হৃদয় এই মুহূর্তে ভঙ্গুর অবস্থায়, যেন খুব করুণ ভাবেই বোধহয় কেউ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তার হৃদয়টা, ঠিক যেমনটা মোহ করেছিল তার সাথে, ঠিক যেমনটা ওর পরিস্থিতি ছিল। সেও তো এভাবে কেঁদেছিল, এভাবে ভঙ্গুর হয়ে গিয়েছিল। আদ্রর কেন জানি না এক মুহূর্তের জন্য ছেলেটার অবস্থা দেখে কষ্ট হলো। সে ফ্যাল করে তাকায়, কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারে কান্নার কারণটা। সদ্য জন্মানো শিশুটা মৃত। মেয়েটা এই কারণেই আহাজারি করছে, বারবার আকুতি মিনতি করছে তার বাচ্চাটা যাতে চোখ মেলে, অথচ মেলছে না। অন্যদিকে ছেলেটা একদিকে তার মৃত বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, অপরদিকে স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছে, বোঝানোর চেষ্টা করছে। আদ্র ছোট্ট শ্বাস ফেলে। তার মনে পড়ে খুব ছোটবেলায় মায়ের বলা কিছু কথা। ছোটবেলায় তার 8 বছর বয়সের জন্মদিনে তার মা তাকে কপালে চুমু দিয়ে বলেছিল, আদ্র জানো, যেদিন তোমার উপস্থিতি টের পেয়েছিলাম সেদিন আমি খুব কেঁদেছিলাম, খুব। একটা ছোট্ট প্রাণ আমার ভেতরে বেড়ে উঠছে জানতেই আমি সেই দিন প্রথমবার মা হওয়ার আনন্দে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। তারপর তুমি জন্মালে, ছোট্ট একটা পুতুল, ছোট ছোট হাত পা, নরম তুলতুলে আঙ্গুল, ইস কি সুন্দর পুতুলের মতো। আমি প্রথমবার তোমায় কোলে নিয়ে আবারও কেঁদেছিলাম আদ্র। অফুরন্ত খুশিতে তোমায় কোলে নিয়ে ওই ছোট্ট মুখটায় চুমু দিয়েছিলাম বার কয়েক। আর সেই আদ্র, সে ছোট্ট পুতুলটার আজ 8 বছর হয়ে গেল। এই তো মনে হচ্ছে মাঝরাতে কেঁদে উঠতো আমার বাচ্চাটা। চুলগুলো মুঠো ভর্তি করে টেনে ধরলো পিচ্চি পিচ্চি হাতে। আদ্র কেন জানি কথাগুলো মনে করে এই সদ্য সন্তান হারানো দম্পতির জন্য কষ্ট হলো। আদ্র স্থির কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হুট করেই মনে হলো এমন একটা সন্তান তারও দুনিয়ায় আসার ছিল। এমন একটা অস্তিত্ব সৃষ্টিকর্তা তার জন্যেও উপহার পাঠিয়েছিলেন। এমন একটা সুন্দর পুতুল তার কোলেও থাকতে পারত যদি। আদ্র হুট করেই মনে হলো যেন এই সময়টাই মিথি প্রেগনেন্ট থাকার কথা। হিসেব করলে 8 মাস হবে হয়তো ওর প্রেগনেন্সির। কিন্তু মিথিকে দেখে তো মনে হলো না। অল্প অসুস্থ লাগছিল ঠিক, হয়তো এই কারণেই হসপিটালে এসেছিল মিথি। আদ্র ভাবলো, কিয়ৎক্ষণ ভেবেই বিড়বিড় করলো,
ও কি তাহলে সত্যি সত্যি অ্যাবর্শন করিয়েছিল? সত্যি সত্যি কি বাচ্চাটাকে মেরে ফেলেছিল? কথাগুলো বিড়বিড় করে আবার পর মুহূর্তেই থেমে গেল। ও নিজে বাবা হয়েই তো চাইছিল না ওর সন্তান মরে যাক, দুনিয়ায় না আসুক। তাহলে তাহলে মিথি তো সে সন্তানকে রাখেনি। এটা ভাববার পর ওর কেমন লাগছে, এমন লাগছে কেন? নিজের অংশ বলে কোথাও ইগো হার্ট হচ্ছে কি? আদ্র কিয়ৎক্ষণ ভেবেই কেমন অস্থির অস্থির লাগলো কেন যেন, যার জন্য সে সদ্য টের পাওয়া অস্তিত্বকেই নিঃশেষ করার চেষ্টা করেছিল। দিন শেষে সেই তো তাকে ঠকালো, সেই তো তাকে ছেড়ে গেল। এটা কি কোনোভাবে আদ্রর শাস্তি ছিল? মিথি, হিয়া আর দীপ্র সদ্য জন্মানো প্রাণটাকে নিয়ে উপস্থিত হলো হিয়াদের বাড়িতেই। আসার সময় অবশ্য বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে, কিন্তু ছোট্ট বাচ্চাটা পালনের জন্য মিথি, হিয়া সবাই একদমই আনাড়ি বলেই কোনো কাঁথা ও সেলাই করা হয়নি আগে থেকে। বেকায়দায় পড়তে হলো এই নিয়ে। তোয়ালেগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ার পর মিথি ওড়নাগুলো দিয়ে ছোট প্রাণটাকে জড়িয়ে কোলে নিল। বান্ধবীর বাড়িতে এর আগেও বহুবার এলেও আজ তার সংকোচ হচ্ছে, অস্বস্তি হচ্ছে, কোথাও গিয়ে লজ্জাও হচ্ছে এভাবে আসাতে। বাচ্চাটাকে দীপ্র কোলে নিয়ে ভেতরে এলো। দীপ্র ভেবেছিল হিয়ার মতো হিয়ার মা ভাবিও খুব বেশি খুশি হবে এমন ছোট্ট অতিথির আগমনে, কিন্তু খুব একটা আনন্দের ছিটেফোঁটা দেখা গেল না ছোট্ট বাচ্চাটাকে দেখে। বরং দীপ্রকে দেখেই খুশি হলো যেন। প্রথমেই বলল, দীপ্র নাকি? হিয়ার কাছে তো শুনি তোর কথা। তোর আম্মু কেমন আছে? কতদিনই তো যোগাযোগ হয় না। দীপ্র হেসে উত্তর করল। অতঃপর তার কোলে গুটিয়ে থাকা বাচ্চাটাকে নিয়ে এক পাশে বসলো। দীপ্র এর আগে কখনো এমন করে কোনো বাচ্চাকে কোলে তুলে নেয়নি। অনেকটাই ভয় পেত নবজাতক শিশুকে কোলে তুলতে। তবে আজ ওর ভালোই লাগছে। মনে মনে খুব গর্ববোধও করছে যে সে এইটুকুন বাচ্চাটাকে কোলে নিতে শিখে গেছে। মিথির মা হওয়ার আনন্দটা ঠিক যতটুকু ও ঠিক ততটুকুই তার শারীরিক অসুবিধাও, যন্ত্রণাও। তবুও আনন্দটাই টের পাচ্ছে ও। শান্তি শান্তি লাগছে। মিথির পা ফেলতেও কষ্ট হচ্ছিল, যন্ত্রণা হচ্ছিল। গাড়ি থেকে নেমে হিয়ার সহযোগিতায় হিয়াদের ঘরে পৌঁছালো। অতঃপর হিয়ার পরিবারের সবার সাথে সুন্দরভাবে কথা বলল। তবুও ভেতরে ভেতরে এক ঝাঁক লজ্জা, অস্বস্তি আর সংকোচ খচখচ করছিল। অথচ এর একটুখানি পরই তার বাবার বাড়ি। তারই বাড়ি ছিল এক সময় মিথি। সে বাড়িটায় যদি আজ যেত তাহলে এতটা সংকোচ হতো না, এতটা লজ্জাও পেত না। অথচ ও বাড়িতে যাওয়ার ভরসা আর পায় না। একবার তো গিয়েছিল ভরসা করে, নিজের সর্বোচ্চ বিশ্বাস ভরসা রেখে সে বাড়িতে গিয়ে পেয়েছিল অপমান আর অবহেলা। আজ বোধহয় মা বাবা থাকলে তার এমন কিছুই ফেস করতে হতো না জীবনে। তখন প্রায় রাত ৮টা। মেয়ের সাথে সাথে মিথি নিজেরও ঘুম এসে গিয়েছে। তবে ঘুম ভাঙল হুট করে। পাশের রুম থেকে কিছুটা ফিসফিস স্বর ভেসে এলো। মিথি ঘুম ঘুম চোখে না চাইতেও ওপাশ থেকে কারোর চাপা স্বরে শুনতে পেল, বন্ধু বান্ধবদের জন্য এত করছিস, তোর বিপদে কেউ তোর খোঁজ নিবে? কেউ তোরে একটি সান্ত্বনা দিতে আসবে? আমি দেখব তো। কি দরকার ছিল শুধু শুধু উটকো ঝামেলা কাঁধে নেওয়ার? কোনো প্রয়োজন ছিল? ও তো গ্রামেরই মেয়ে। গ্রামের মানুষ এই নিয়ে কত কিছুই শোনাবে। তুই শুনবি এইগুলা? তুই তো চলে যাবি। মিথির চোখ জোড়া ঘুম ঘুম ভাব কেটে এলো। আর একটু শুনতেই হিয়ার গলা এলো, বলল, আসতে বলো না আম্মু, শুনতে পাবে ও। এভাবে একজনের বিপদে এইসব বলো বলো কি করে তুমি? তাছাড়া মিথি আমার সাথে ছোটবেলা থেকে যেভাবে ছিল এটাই তো অনেক, অনেক না? হুম, অনেক। এতই অনেক যে বিয়ের সময় ও তোরে বলে নাই, আর তুই জান প্রাণ দিয়েই ফেলতেছস। যেখানে ওর ভাই ভাবি ওরে দেখতেছে না।
মিথির গলা ভিজে এলো যেন, শুকনো ঢোক গিলল। পরবর্তীতে হিয়া বলল, আম্মু, আমার এখন মনে হচ্ছে ওরে এখানে এনেই ভুল করেছি। তুমি এমন করবে জানলে আনতামই না আমি। আমি তো আনতে বলিনি। গ্রাম ভর্তি সমালোচনা হবে। এমনি সমালোচনা হয়, শুধু শুধু সব জায়গায় সমালোচনার কেন্দ্রবিন্দু হতে তোর ভালো লাগে? এই যে ওর জন্য মরিচ তেল ছাড়া রান্না করছিস, বাড়িতে থাকতে পায়ের ওপরে পা তুলে খেতি, এখন ওখানে গিয়ে হয়তো রান্না বান্না করস। আর ওর বাচ্চার কাঁথা কাপড়, এইসব এইসব কে দেবে? এইসবও তুই ধুয়ে দিবি? হুম? মিথি নীরবে শুনল। এরপরে আর কোনো কথা শোনা গেল না। তবে বুঝতে পারলো হিয়ার আম্মু ও ওর ওপর দিয়ে তাকে হাসি মুখে ঘরে তুললেও ভেতরে যে খুশি নন তা স্পষ্টই বোঝা গেল। অবশ্য খুশি হওয়ার তো কোনো কথাও নয়। হুট করে জুড়ে আসা সমস্যা কার ভালো লাগে? মিথি দীর্ঘশ্বাস ফেলে একটু কষ্ট করে শোয়া থেকে উঠে বসে। দেখা গেল সে উঠতে না পেরে উঠতেই তার মেয়ের আওয়াজ তুলেই কেঁদে উঠেছে। ঘুম ভেঙে ফ্যালফ্যাল করে তাকিয়ে কাঁদছে। মিথি ছোট করে শ্বাস টেনে মেয়েকে কোলে নিল। অতঃপর কোলে থাকা ছোট্ট মেয়েকে খাইয়ে ফের ঘুম পাড়ালো। কপালে চুমু দিয়ে এক পাশে শোয়ালো। তারপর একদম আস্তে ধীরে হাত সরিয়ে আনতে চাইলো। অথচ তার মেয়ে বোধহয় মায়ের সান্নিধ্যে থাকতে এতটাই পছন্দ করে যে একটু দূরত্বেই আবারও আওয়াজ তুলে কেঁদে উঠল। মিথি ফ্যালফ্যাল করে চাইলো। আবারও সুন্দর করে কোলে নিয়ে ঘুম পাড়ালো। ফের আবার সুন্দরভাবে শুইয়ে দিয়ে পাশে বালিশ দিল। মাথার বালিশটা হিয়ার মাই কাপড় দিয়ে বানিয়ে দিয়েছে গোল করে। বাচ্চাদের নাকি এমন বালিশে শোয়ালে মাথার গঠন সুন্দর হয়। যদিও প্রচলিত ধারণা। মিথি নিচে তাকিয়ে দেখল তোয়ালে মোড়ানো প্রায় সবগুলোরই স্তূপ পড়েছে। তার মেয়ের জন্য কয়েক সেট জামা কাপড় কেনা হলেও কাঁথা বানানো হয়নি। এই পর্যায়ে তোয়ালে বা ওড়না আর পরানোর জন্য নেই। ও ব্যাগ খুলে হতাশ হলো, পরনের ওড়নাটাই ওপর দিয়ে রাখলো। হিয়া এলো এর কিছুটা সময় পর। প্রাণকে ঘুমাতে দেখে ছোট ছোট পায়েই এলো একদম। মিথিকে ফিসফিস করে বলল, খাবার খাবি তো? উঠতে পারবি তো মিথি? কষ্ট করতে হবে না। আচ্ছা, আমি খাইয়ে দেই তোকে। হুম? তোকে তাহলে কষ্ট করতে হবে না। মিথির চোখ টলমল করলো হিয়ার এতটা যত্ন দেখে। মিথিকে এতটা ভালোবাসে কেন? এতটা পাশে থাকে কেন? মায়ের বিরুদ্ধে গিয়েও পাশে আছে। মিথি কিছুটা মৃদু গলাতেই বলল, হিয়া, আমি আমি তোর এত যত্নে বদলে ফিরতি কিছুই দিতে পারবো কখনো? তুই আমার জন্য এতটা করছিস, ফিরতি কিছু দিতে হবে কেন? আশ্চর্য, তোকে বলেছি ফিরতি কিছু দিতে হবে? মিথির চোখ টলমল করলেও কাঁদে না। হেয়ার হাতটা জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ দিব না হিয়া, কিন্তু তুই আমার জন্য যা করছিস তা আমার ভাইও করেনি। হুম, আমি তোর বোন তো, বোনেরা করে এমন, বুঝলি? আর বাচ্চাটা তো আমারও। আমার বাচ্চার জন্য আমি এইটুকু করব না? মিথি হাসে বলে, হ্যাঁ, বাচ্চাটা তোরও। হিয়া, জানিস, যদি ওর জন্মের সময় আমি মরেও যেতাম না, তবুও তোর ওপর দায়িত্ব দিয়ে গেলে আমার আর আফসোস হতো না। জানতাম এই পৃথিবীতে ওর কেউ না থাকলেও ওর মায়ের একটা বোন আছে। হিয়ার চোখ রাঙায় সঙ্গে সঙ্গে। বিড়বিড় করে বলে, এইসব কি ধরনের কথা? হুম? তুই মরে যেতি মানে তোকে মরতে দিতাম বেয়াদব? মিথি হাসলো। হিয়া ফের বলল, একটু পাশে বস, আমি খাবার আনছি। কোনো প্রয়োজন হলে আমায় বলবি। হুম? কোনো সংকোচ করবি না মিথি। হিয়া সবসময় তোর পাশে আছে, বুঝলি? মিথি মাথা দোলালো। হিয়া চলে গেল। একটু পরেই ফিরে এলো। একদম ঝাল তেল কম দিয়ে রান্না করেছে সে। হিমেলরা জ্যামে পড়েছিল অনেকটা সময়। অতঃপর যখন ফিরল বাসায় তখন রাত।
আইমান হিমেল দুজনেই ফ্রেশ হয়ে ছাদে এলো। হিমেল আকাশের দিকে স্থির কিছু সময় তাকিয়ে আইমানকে বলল, কল কর ফিজাকে। আইমান তাকালো। বার কয়েক খোঁজ নিয়েছে এই নিয়ে মিথির, এবং এইবার যে এই কারণেই মিথির খোঁজ নিতে কল করতে বলেছে তা বুঝেই প্রশ্ন ছুড়ল, আবারও মিথির খোঁজ নিতে? হিমেল চোখ গরম করে তাকায়। আইমান বেচারা এমন বন্ধু নিয়ে বিরক্ত। সে জানতো বন্ধু এতকাল প্রেম করেনি, অথচ বন্ধু অনেক আগে থেকেই প্রেমে পড়ে আছে। শুধু যে প্রেম পড়েছে এমনও না, প্রেম বিষয়টা কষ্টকর। দুঃখ সব সয়ে এসেছে নীরবে, অথচ কেউ টেরও পেল না। আইমান কল করলো ফিজাকে, শুধালো, ফিজা, মিথি কেমন আছে? হিয়ার সাথে তো আর কথা হয়নি। ভালোই থাকবে, কিন্তু কেন? তুমি এতবার জিজ্ঞেস করছো কেন? আইমান বোকা বোকা চোখ করে তাকালো, বলল, কি আশ্চর্য, জানতে চাইবো না? একটা ছোট্ট বাচ্চা দুনিয়ায় এসেছে, সে কেমন আছে, তার মা কেমন আছে, জানতে চাইবো না? আমার তো ছোট্ট বাচ্চাটাকে দেখার অনেক ইচ্ছে হচ্ছে। ওপাশ থেকে ফিজা বলল, ছবি পাঠাচ্ছি, তবুও এমন এমন ঘন্টায় ঘন্টায় আপডেট চেয়ে বিরক্ত করবে না। আমরা নিজেরাও ঘন্টায় ঘন্টায় ওদের ফোন করে বিরক্ত করছি না, আইমান, যতটা তুমি করছো। এইটুকু বলেই ফিজা কল রাখলো। অতঃপর 1 মিনিটের মধ্যেই একটা পিচ্চির ছবি এলো। আইমান ফ্যাল করে তাকিয়ে দেখতে লাগলো। গোল গোল ও ফুলো ফুলো মুখ, ফ্যাল করে চেয়ে আছে। আইমান তাকালো, তাকিয়ে দেখতে দেখতেই বলল, হিমেল দেখ, তোর মিথির মেয়ে। হিমেল সঙ্গে সঙ্গেই ফোন নিল, তাকিয়ে দেখলো। অতঃপর কিছু সময় চেয়ে রইল, বলল, এত এটা তো বাচ্চা মিথি ফুল। আইমান হেসে ফেলল, বলল, মিথি ফুল? হিমেল তখনও ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। আনমনে হেসে বলে, মিথির বাচ্চাকালের চেহারার মতো দেখতে। মিথিকে ছোটবেলায় মিথি ফুল ডাকতাম আমি। পরে মহিবও আমার থেকে শুনে শুনে ফুল বলে ডাকতো বলে আমি রেগে আর ডাকতাম না। সব সময় মিথির ওপরেই চাপা রাগ দেখাতাম। আইমান ফের বলে, কিন্তু এইটুকুন বাচ্চা যে মিথির মতো কেমনে বুঝলি? মিথি ভুরু কুঁচকালো, বলল, মিথিকে যে আমি 2 দিন হলো চিনেছি, ওর বাচ্চাকালের ফুলো ফুলো চেহারাটা আমি বুঝবো না?